জামায়াত আমিরকে যানজট থেকে ছাড়াতে গিয়ে বাস চাপায় কর্মী নিহত। রাজশাহীগামী বাসে ধর্ষণ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। জানাবো রমজানের আগে বাজারের অস্থিরতা এবং সর্বশেষ জানাবো হাসিনা রাতের ভোটের এমপি মোজাম্মেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত আমিরকে যানজট থেকে ছাড়াতে গিয়ে বাস চাপায় কর্মী নিহত। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পথসভা শেষ করে তাকে বিদায় দিয়ে ফেরার পথে বাসের চাপায় জসিম উদ্দিন নামে এক জামায়াতের কর্মী নিহত হয়েছেন। সন্ধ্যায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার সৈয়দপুর এলাকায় ওয়ালটন শোরুমের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান লক্ষ্মীরপুর যাওয়ার পথে জামায়াত তার বহরের 4টি গাড়ি বাগমারা উত্তর বাজারে যানজটে আটকা পড়লে জামায়াতের নেতাকর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিশা পরিবহনের ঢাকামুখী একটি দ্রুত গতির বাস ধাক্কা দিলে ট্রাফিকের দায়িত্ব পালনকারী জামায়াতের কর্মী জসিম উদ্দিনের মাথা থেতলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। ওসি শাহ আলম আরো বলেন, ঘটনার পর তিশা পরিবহন নামের ওই বাসটিকে আটক করা হয়েছে, তবে চালক এবং সহযোগীরা পালিয়ে গেছেন। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন বলেন, আমিরে জামায়াত লক্ষ্মীপুর যাওয়ার পথে বাগমারা উত্তর বাজার বালুর মাঠে পথসভা করেন। পথসভাস্থলে পৌঁছার কিছুক্ষণ আগে তার গাড়িবহর যানজটে আটকা পড়ে। তখন আমির সহ সংগঠনের 15 থেকে 20 জন কর্মী ট্রাফিকের দায়িত্ব শুরু করে। আমরা আমিরে জামায়াতকে নিয়ে পথসভায় চলে যাওয়ার পর জামায়াতের কর্মী জসিম উদ্দিন বাস চাপায় মারা যান। তার মৃত্যুতে আমরা শোকাহত। রাজশাহীগামী বাসে ধর্ষণ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। রাজশাহীগামী একটি চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একজন দল। এতে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ধর্ষণের বিচারহীনতা নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারকে দায়ী করা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। বিকেল 5:30টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। নারী সংস্কার কমিশনের সদস্য সুমাইয়া আক্তার বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলন সফল হয় 5ই আগস্ট। সেই সাফল্যের পর আজ 21শে ফেব্রুয়ারিতে আমরা নারী নিপীড়নের নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। ধর্ষকরা ছাড় পেয়ে যাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নীরব ভূমিকা পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আল ফজলে রাবি বলেন, নারীদের প্রতি আমাদের দেশে যত অপরাধ হয় এসবের দায় নিলে বেঁচে থাকা সম্ভব না। বাংলাদেশে ধর্ষণের বহু ঘটনা আছে, আমরা এগুলো নিয়ে কতদিন দাঁড়াবো? দায়বদ্ধ প্রতিষ্ঠান যদি এগিয়ে না আসে এগুলো থামবে না। অপরাধীদের আশ্রয় দেয় বিভিন্ন রাজনৈতিক নেতারা, ফলে প্রশাসন ঘটনাকে ধামাচাপা দিতে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে সাবেক ভিপি তাসনিম আফরোজ ইনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম রাজপথে নামি তনু ধর্ষণের বিচার চেয়ে, যার সুরাহা এখনো হয়নি। নারীকে ধর্ষণ করলে আমরা তা বলতেও দ্বিধা করি। নারীকে এদেশ দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিচার করে, সুযোগ পেলেই ধর্ষণ করে। আমার মাঝে মাঝে মনে হয় জন্মেছি ধর্ষিত হওয়ার জন্যই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে সবার অধিকার থাকবে, নারীদের স্বাধীনতা থাকবে, কিন্তু আমাদের চাওয়া অনুযায়ী দেশ গড়ে ওঠেনি। এটি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এই সরকারের সময় কোনো একটি প্রশাসন ঠিকঠাক কাজ করছে না, ফলে ধর্ষণ স্বাভাবিক ঘটনার রূপ নিয়েছে। এসবের দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। যদি সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তবে এদেশে বারবার জুলাই আগস্ট ফিরে আসবে। বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুম থেকে উঠুন, চলন্ত বাসে ধর্ষণ কেন, অভ্যুত্থানের চেতনা, ধর্ষকের বাংলা না ইত্যাদি প্লাকার্ড প্রদর্শন করা হয়। রমজানের আগে বাজারের অস্থিরতা। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কারণে আমাদের নিত্যপণ্যের বাজার অনেক ক্ষেত্রে প্রতারণার বাণিজ্যালয় হয়ে উঠিয়াছে। বিগত কয়েক যুগের মূল্য পরিস্থিতি বিশ্লেষণ করিলে দেখা যায় এইখানকার বাজারগুলি ক্রমশ সিন্ডিকেটের দখলে চলিয়া গিয়াছে। ফলে নিজেদের খেয়াল খুশি মতো পণ্যের মূল্য বৃদ্ধি করিয়ে থাকে বিভিন্ন অসাধু চক্র। ইহা ছাড়া গতকাল ইত্তেফাকে প্রকাশিত একটি চিঠি হইতে জানা যায়, দেশের দ্রব্যমূল্য বৃদ্ধির উল্লেখযোগ্য কারণ গ্রামগঞ্জের হাটবাজারের অব্যবস্থাপনা ও নীরব চাঁদাবাজি। উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে হাটবাজারের ব্যবস্থাপনা কমিটির অবহেলা ও অনিয়মের কারণে ইজারাদাররা ইচ্ছামতো টোল বা খাজনা আদায় করিতেছেন। ফলে ইহার ক্ষতি পোষাইতে বিক্রেতারা দ্রব্যমূল্য বাড়াইয়া দিতেছেন। এই বিষয়টিও সরকারকে আমলে নিতে হইবে। বর্তমানে প্রতিদিনই হু হু করিয়া মূল্য বাড়িতেছে বিভিন্ন নিত্যপণ্যের। প্রতি বছর মাহে রমজানের আগে ভাগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কয়েক দফা বৃদ্ধি পায়। ইহা এক ধরনের অপকৌশল বৈকি, কিন্তু যেই হারে বাড়ে
পরে সেই হারে কমিতে দেখা যায় না। বিশেষ করিয়া এখনকার আলোচ্য বিষয় ভোজ্য তেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশাহারা। বিভিন্ন বাজার ঘুরিয়াও ইহার দেখা কিংবা নাগাল পাওয়া যাইতেছে না। ইহা লইয়া অসাধু ব্যবসায়ীদের ছলচাতুরি চরম ভোগান্তি সৃষ্টি করিতেছে ভোক্তাদের জীবনে। সম্প্রতি গণমাধ্যমের সামনে এক ভোক্তা আক্ষেপ করিয়া বলিয়াছেন, দেখেন ভাই, বোতলে লেখা 852, কিনলাম 880 টাকায়। এই 5 লিটারে যে আমার 28 টাকা বেশি দিতে হইল, তাইলে দেশে পরিবর্তনটা হইছে কি? সত্যিই তো তাহার এই দাবিকে অহেতুক ও অযৌক্তিক বলিবার অবকাশ নাই। অন্যান্য নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি লইয়াও ক্ষোভের দহন পরিলক্ষিত হইতেছে ভোক্তাদের মধ্যে। অযাচিত মূল্যবৃদ্ধির কারণে ক্রেতারা যেমন ফুসিতেছেন, তেমনি ত্যক্ত বিরক্ত হইয়া উঠিতেছেন ক্ষুদ্র বা খুচরো ব্যবসায়ীগণও। রাজধানীর বিভিন্ন বাজার হইতে বোতলজাত সয়াবিন তেল রাতারাতি উধাও হইয়া যায় কিভাবে? গুটি কতক দোকানে তেল পাওয়া গেলেও গুনিতে হইতেছে বাড়তি অর্থ। ফলে খোলা তেলের বাজারও ঊর্ধ্বমুখী। তেল লইয়া এই তেলের সমাতি দেশের মানুষকে নিষ্ক্রিয় দর্শক হইয়া আর কতকাল দেখিতে হইবে, তাহাই বড় প্রশ্ন। আমদানি সংকট দেখাইয়া কোম্পানিগুলো তেল সরবরাহ তলানিতে নামাইয়া আনে এবং তাহার পর কোনো একটি খোড়া অজুহাত দাঁড় করাইয়া নিজেদের ইচ্ছা মতো মূল্য বাড়াইয়া বাজারকে অস্থির করিয়া তোলে। ভোজ্য তেল সহ নিত্যপণ্যের বাজারে এইভাবে তাহারা কৃত্রিম সংকট সৃষ্টি করে। জানা যায়, খোদ বাণিজ্য মন্ত্রণালয়ের দুইটি সংস্কার পর্যবেক্ষণমূলক প্রতিবেদনে উঠিয়া আসিয়াছে কৃত্রিম সংকট সৃষ্টির এমন চিত্র। তথাপিও তাহাদের যেন কিছুই করার নাই। ভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগ হইল, শুধু বাজার পরিদর্শনে গিয়া ছোট ছোট ব্যবসায়ীকে জরিমানা করিয়াই দায় সারিয়া থাকে সংশ্লিষ্ট সংস্থাগুলো। উপরন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও প্রায় বলিয়া থাকেন, তদারকি আরো জোরদার করা হইবে, অচিরের সংকট কাটিয়া যাইবে। কিন্তু এই ধরনের আশ্বাসের পরও বাজারের চিত্র তেমন বদলাইতে দেখা যায় না। ট্যারিফ কমিশন সূত্রে সম্প্রতি জানা গিয়েছে, দেশে প্রতি মাসে তেলের চাহিদা সর্বোচ্চ 1,70,000 টন। 12টি পরিশোধনকারী প্রতিষ্ঠানে দৈনিক 25,500 টন উৎপাদন ক্ষমতার পাশাপাশি আমদানিও হইতেছে পর্যাপ্ত পরিমাণ। তাহা হইলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠিতে পারে, এত তেল যাইতেছে কোথায়? বিভিন্ন সময় ভোক্তারা একটি গুরুতর অভিযোগ করিয়া থাকেন যে সিন্ডিকেট রহিয়া গিয়াছে আগের মতোই। সমস্যার শিকড় মূলত এইখানেই। আমাদের দেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির একটি অন্যতম কারণ হইল এখানকার অবৈধ মজুদ সিন্ডিকেট। বিগত সরকারগুলো এই সিন্ডিকেট ভাঙিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হইল। অন্তর্বর্তী সরকারের নিকট ভোক্তাদের প্রত্যাশা, সরকার আন্তরিক হইলেন কেবল দীর্ঘদিনের এই সংকটের অবসান ঘটিতে পারে। পবিত্র মাহে রমজান অত্যাসন্ন, সেইখানে অন্যান্য মুসলিম দেশে এই সময় বিভিন্ন পণ্যের মূল্য কমে, সেইখানে রমজানের আগে হইতেই দেশের বাজার প্রতি বছরই চরম অস্থিতিশীল হইয়া উঠিবে কেন? আমরা এই বছর ইহার বার্তায় দেখিতে চাই। পবিত্র এই মাস সম্মুখে রাখিয়া ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল, খেজুর ও পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল হইয়া উঠুক, ইহাই সকলের কাম্য। এই জন্য এইবার আগে ভাগেই কার্যকর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। কর্তৃপক্ষের কথার সহিত কাজের সামঞ্জস্য বজায় রাখিতে হইবে। হাসিনার রাতের ভোটের এমপি মোজাম্মেল। বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেন, গত 30 থেকে 40 বছর কালিয়াকৈরের মানুষ এমপি হতে পারেনি। 3 বার এমপি হয়েছে শ্রীপুরের রহমত আলী। এলাকার ভোটার না হয়েও বারবার শেখ হাসিনার রাতের ভোটের এমপি হয়েছিলেন আকামা মোজাম্মেল হক, যার বাড়ি গাজীপুর সদরে। তাকে মন্ত্রী বানানো হলেও আমাদের কোনো উপকারে আসেনি। তিনি বলেন, আমরা 31 দফা ঘরে ঘরে, গ্রামে গঞ্জে, হাটবাজারে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই 31 দফায় দেশের আগামী গণতন্ত্র, উন্নয়ন, সামাজিক, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প সহ সকল কিছুর একটা রূপ দেখার দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।